প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা তোমাদের বইয়ের 165 পৃষ্ঠা খুলে নাও। আশা করি তোমরা বইটা খুলেছ। আজকে আমরা পড়ব বাংলাদেশের সম্পদ ও শিল্প একাদশ অধ্যায়। এখান থেকে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সম্পদ ও শিল্প একাদশ অধ্যায়। বাংলাদেশের সম্পদ ও শিল্প, সম্পদ ও শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলাদেশের সম্পদগুলো কি একটু চিন্তা করো। সেই এখানে প্রাকৃতিক সম্পদটা আমাদের কাজে লাগিয়ে যে ব্যবহার করা হয়, আমরা সেখানে প্রাকৃতিক সম্পদ আছে, বনজ সম্পদ আছে, কৃষি সম্পদ আছে। এরকম আমাদের জীবনে অনেকগুলোই বিষয়ে দরকার হয়। সেগুলো কি কি হতে পারে একটু চিন্তা করো যে সেই সম্পদগুলো কি কি। আচ্ছা, এখন তোমাদের যদি এগুলো বলি, দেখো তোমরা মিলিয়ে নিতে পারো কি না। যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা, এগুলো কিন্তু আমাদের দেশে কি এটা সম্পদ। এখন এই সম্পদের সাথে আমাদের দেশকে যদি উন্নত করতে চাই, তাহলে আর কি দরকার আছে? সেখানে আছে শিল্পের দরকার আছে। এখন বাংলাদেশে যে কৃষিজ যে সম্পদগুলো রয়েছে, সেই কৃষি পণ্যগুলো কি কি সেগুলো চিন্তা করো তো। কৃষি পণ্যগুলো কি কি সেগুলো? কৃষি পণ্য, কৃষি পণ্য কি কি? একদমই সহজ, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি সেই জিনিসগুলো কি কি। যেমন ধান আছে, তারপরে গম আছে, এরকম পাট আছে, ইক্ষু, এগুলো আমাদের, তারপরে চা, এগুলো হচ্ছে আমাদের কৃষিজ পণ্য। এগুলো আমাদের একটা সম্পদ, আর এটা অর্থনীতিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু আমাদের দেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ, এই জন্য। আর অর্থনৈতিক সমীক্ষা 2014 এর মতে অনুযায়ী 2012 এবং 13 অর্থবছরে জিডিপিতে সার্বিক কৃষি খাতের অবদান ছিল 13%। অর্থ খাতে জিডিপি ছিল কত? 13% ছিল 2012-13 অর্থ বছরে জিডিপিতে কৃষির অবদান। আর দেশের যে শ্রমশক্তি যেটা, সেটার মোট 47.50% লোক এই কৃষির সাথে জড়িত। ধরতে গেলে প্রায় অর্ধেক জনশক্তি বাংলাদেশের কৃষির সাথে জড়িত রয়েছে। আর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য সেগুলো কি, যেগুলো বাংলাদেশ থেকে বিদেশে বিক্রি করা হয়, রপ্তানি করা হয়, সেগুলো কি কি চিন্তা করো। এবং তোমরা জানো, যেহেতু তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ো, তোমরা আশা করি এটা জানো। সেগুলো কি? সেগুলো হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাট
জাত দ্রব্য, চা, এগুলো বিদেশে রপ্তানি হয়। তো বাংলাদেশের কৃষি ফসল, বাংলাদেশের কৃষি ফসলগুলো কী কী? কৃষি ফসল, কৃষি ফসলগুলো কী কী বলো? আমি কিন্তু একটু আগেও এই নিয়ে বলেছি যে কী কী কৃষি পণ্য আছে। সেখানে বাংলাদেশের কৃষি পণ্যের মধ্যে কী কী ধরনের পাওয়া যাবে? এক, আমরা খাওয়ার জন্য কিছু পণ্য আমরা পাই, ফসল আমরা তৈরি করি, উৎপাদন করি, একটা খাওয়ার জন্য, আরেকটা হচ্ছে কী করার জন্য? আয় করার জন্য। যেটা একটা শুধু খাই সেটাকে আমরা বলবো খাদ্যশস্য। আরেকটা অর্থনৈতিক ফসল, সেটা ব্যবহারের সাথে সাথে সেটা কিন্তু আবার এইখান থেকে অর্থনৈতিক আয়ও অনেক বেশি বৃদ্ধি পাবে, এরকম। সেটা অনেক কিছু এর মধ্যে খাওয়া যায় না। তো এখন খাদ্যশস্যগুলো কী কী? এই কৃষি ফসল তাহলে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি, এটা হচ্ছে খাদ্যশস্য, একটা হচ্ছে অর্থকারী ফসল। খাদ্য শস্য, আরেকটা আমরা কি বলতে পারি? অর্থকারী ফসল। অর্থকারী ফসল, এই দুই প্রকার। এখন খাদ্যদ্রব্যগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবল পারবে। সে খাদ্যগুলো কী কী, বাংলাদেশে কী কী সেই খাদ্য শস্যগুলো পাই বা উৎপাদন করা হয়, কি সেগুলো হচ্ছে ধান, গম, তারপরে হচ্ছে ডাল, আলু, ভুট্টা, সবজি, ফলমূল, তেলবীজ, এগুলো আমাদের এই খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হয়। এখন তোমরা কিন্তু এটা পারবে যে সেই খাদ্যশস্যগুলো কী কী। আর এখন অর্থকারী ফসল, আমরা কিন্তু খাদ্য শস্য অ্যাভেলেবল আমরা পেরেছি। আর এখন অর্থকারী ফসলগুলো কী কী, যেগুলো কি করা যায়, সচরাচরই বিক্রি করে অর্থ উপার্জন করা যায়, এরকম ফসল, সেগুলো কি একটু চিন্তা করো। সেখানে তুমি এমনিতে তুমি কিন্তু বেশ কিছু নাম আগেই শুনে ফেলেছ এবং নিজেরাও পারবে। যেমন পাট, এই সোনালি আঁশ বিদেশে কিন্তু বিক্রি করা যায়, দেশেও বিক্রি করা যায়, সেটা অর্থকারী ফসল। তার সাথে আর কি কি আছে? চা, ইক্ষু, তামাক, ফুল, এগুলো অর্থকারী ফসল। আচ্ছা, এখন আমরা দেখব যে খাদ্য শস্য, সেখানে খাদ্য শস্যের যে নামগুলো আমরা জানি, সেখানের মধ্যে সবচেয়ে বেশি দরকারি এবং আমাদের দেশে বেশি উৎপাদন হয় সেগুলো কি তোমরা নিশ্চিত ধরে ফেলেছ? সেগুলো হচ্ছে কে বলো তো? সেটা হচ্ছে ধান। সেটা হচ্ছে ধান। আমাদের দেশে ধানটা প্রধান অর্থকারী ফসল। এদেশে কয়েক ধরনের ধান চাষ হয়, তোমরা এগুলোর নামও অনেকেই জানো, আউশ, আমন, বোরো, এগুলো। আর ধান চাষ বাংলাদেশের সকল জেলাতেই হয়, আর বেশি হয় বেশ কয়েকটা জেলাতে। সেগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী, এই সব অঞ্চলে ধান চাষ বেশি হয়। তবে রংপুরে আমন ধান আর সিলেটে বোরো ধান ভালো হয়। রংপুরে আমন ধান আর সিলেটে বোরো ধানটা
বেশি উৎপাদন হয়। এখন ধান চাষের উপযোগী অবস্থাটা দেখো। তোমরা আশা করি 165 পৃষ্ঠা খুলেছ, খুলে একটু দেখো। এখন ধান চাষের জন্য একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা কিন্তু দরকার আছে, আবার বৃষ্টিপাতেরও একটা দরকার আছে। সব ধান কিন্তু নলকূপের মাধ্যমে, গভীর নলকূপের মাধ্যমে চাষ করা হয় না, বৃষ্টির উপরেও নির্ভর করে। আর ধান চাষের জন্য 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা উপযোগী বা প্রয়োজন। কত ডিগ্রি? 16 থেকে 30 ডিগ্রি। আর সেখানে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ফলন ভালো হয়। কত? 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতে ধান ভালো হয়। এখন তোমার তো এই কোন ধরনের মাটিটা ভালো? সেখানে নদী অববাহিকায় পলি মাটিতে ধানটা ভালো হয়। পলি মাটিতে বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের সব অঞ্চলে ধান হয়, কিন্তু পলি অঞ্চলে ধানটা ভালো হয়। গম দেখো, তারপরে দেখি গম বাংলাদেশের প্রায় অঞ্চলেই হয়, উত্তর অঞ্চলে একটু বেশি হয়। এটা দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া, এগুলো যে নামগুলো বলা হইল সেগুলো কিন্তু সব দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে। এখানেই এই গম ভালো হয়। আর এর জন্য 16 থেকে 22 সেলসিয়াস তাপমাত্রা উপযোগী। কত? 16 থেকে 22 এই সেন্টিমিটার সেলসিয়াস তাপমাত্রাটা ভালো। আর 50 থেকে 75 সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে বৃষ্টিপাত। এটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে সেন্টিমিটার বৃষ্টি। এই পরিমাণ উপযোগী বৃষ্টি হলে ভালো। তবে কোন মাটিতে ভালো হবে? সেটা দোআঁশ মাটিতে ভালো হয়। গমটা দোআঁশ মাটিতে ভালো হয়। এখন আরও যে কিছু খাদ্যশস্য রয়েছে, তিল, সরিষা, বাদাম, তিসি, তারপরে ডাল প্রজাতির মধ্যে আছে মসুর, মুগ, মটর, মাসকলাই, খেসারি, আরও আছে কি ভুট্টা, জব, আলু, সবজি ইত্যাদি বাংলাদেশে খাদ্যশস্য হিসেবে উৎপাদন হয়। তবে বাংলাদেশে পানি সেচের বেশি প্রয়োজন হয় না, শীতকালে বেশি সবজি উৎপাদন হয়। আজকের ক্লাসে তোমরা সম্পৃক্ত থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। এরপর আবার পরবর্তী ক্লাসে আমরা আরও আলোচনা করব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।